আমি বাংলাদেশের বিপ্লবী দলের একজন। ঘটনাচক্রে স্বদেশের রাংতা লাগানো প্রতিমার সামনে বসে চোখের জল ফেলা ছেড়ে পাড়ি দিয়েছিলাম ইউরোপ আমেরিকায়, জাগ্রত বুদ্ধির দেশে। দীক্ষা নিলাম যন্ত্রবিদ্যায়, ফোর্ডের মোটর কারখানায়। তারপর 9 বছর কাটিয়েছি খনিবিদ্যা, খনিজ বিদ্যা শিখতে, যা দিয়ে মাটি ফুঁড়ে 2 হাত ভরে তুলে আনা যায় রত্নগর্ভা ধরণীর গুপ্তধন। জিওলজিতে বিদেশি ভালো ডিগ্রি পেয়েছিলাম। সৌভাগ্যক্রমে জুরিকে পেয়ে গেলাম দেবিকা প্রসাদকে, ছোটনাগপুরের এক নেটিভ স্টেটের রাজকুমার। পড়াশোনা করেছেন কেমব্রিজে। আমার খ্যাতি তার কানে পৌঁছে গিয়েছিল। আমি দেশে ফিরে শীত কাটতে যাব পাতালপুরীর পাথরের প্রাচীরে। আমার এই সংকল্পের কথা শুনে দেবিকা প্রসাদ তাদের ছোটনাগপুরের স্টেটে জিওলজিক্যাল সার্ভের কাজে লাগিয়ে দিলেন আমাকে। জঙ্গলমহলে আর এক নতুন পৃথিবী, নির্জন অরণ্য, মুঠো মুঠো আবিরের মতো পলাশ, শালের রিজু দেহে সুগন্ধ মঞ্জরি, বাতাস মাতাল করা অজস্র মহুয়া, হালকা নাচের ছন্দে বয়ে যাওয়া এক ছিপছিপে নদী। রোজই দেখি, তবু দিনাবসানে বনভূমির কোনো না কোনো একটা দৃশ্য আমার কাজের বাঁক ফিরিয়ে দিত। অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে পুরো জমির মতো দিনের যে একটা ফালতু অংশ আছে, হ্যাঁ, একলা মানুষের পক্ষে সেইটা কাটিয়ে চলা শক্ত। বিশেষত নির্জন বনে ঝুলিতে মাটি পাথরের নমুনা নিয়ে একদিন ফিরে চলেছি আমার বাংলো ঘরের দিকে। হঠাৎ তাকে দেখলাম। অলক্ষ্যে থমকে দাঁড়ালাম আমি। গেরুয়া রঙের আকাশ, 5টি শাল গাছের বেষ্টনীর মধ্যে একটা ঢিবির উপরে কেউ বসে থাকলে চোখ এড়িয়ে যাবারই কথা। সেদিন বুঝি মনে আবেশের ঘোর লেগেছিল। মেঘের মধ্যে ফেটে পড়েছিল আশ্চর্য একটা দীপ্তি। বনের সেই পঞ্চবটির একটিমাত্র ফাঁকে ছায়ার ভিতরে রাঙা আলো যেন দিগঙ্গনার গাঁট ছেঁড়া সোনার মুঠোর মতো ছড়িয়ে পড়েছে। ঠিক সেই আলোর পথে বসে আছে মেয়েটি, গাছের গুঁড়িতে হেলান দিয়ে পা দুটি বুকের কাছে গুটিয়ে এক মনে লিখছে ডায়েরির খাতা। এক মুহূর্তে আমার কাছে প্রকাশ পেল এক অপূর্ব বিস্ময়। কিছু বলবেন? একটা কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু মানুষের সঙ্গে প্রথম আলাপের সবচেয়ে বড় কথাটি কি হতে পারে ভেবে পাইনি। সে হচ্ছে খ্রিস্টীয় পুরাণের প্রথম সৃষ্টির বাণী, আলো জাগুক, অব্যক্ত হয়ে যাক ব্যক্ত। গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে অমন করে চেয়ে আছেন কেন? একটা আশ্চর্য ছবি আঁকা হয়ে যাচ্ছে মনের মধ্যে। কুসুমিত শাল গাছের ছায়ালোকের বন্ধনে দেখছি সুন্দরকে। আমার মতো আর কাউকে দেখেননি বুঝি আগে? আমার বিস্তৃত অভিজ্ঞতার পথে অনেক অপ্রত্যাশিত মনোহরের দরজায় ঠেকেছে মন, পাশ কাটিয়ে চলে গেছে। আজ আপনাকে দেখে মনে হলো জীবনে একটা কোনো চরমের সংস্পর্শে এসে পৌঁছলাম। আপনার নাম দিলুম অচিরা। অচিরা মানে কি? মানে এই, যার প্রকাশ হতে বিলম্ব হলো না, বিদ্যুতের মতো রইল ওই নাম। মুগ্ধ পুরুষচিত্তের দুর্বলতার আরো অনেক প্রমাণ আগে অনেকবার পেয়েছি। আর আমার বেলায় সেটা উপভোগ করছেন বুঝি? উপভোগ করছি আপনার লুকোচুরি, আপনার ভান। মাফ করবেন। কি জন্যে? অপরাধটা কি? যদি বলি অনেক আগেই টের পেয়েছি গাছের আড়ালে দাঁড়িয়ে একজন মানুষ আমাকে দেখছে। কি করে? আপনি এক মনে লিখছেন, আপনি টের পেলেন কি করে? উপস্থিতিরও একটা নীরব ধ্বনি আছে হয়তো। অচিরার সঙ্গে এ হলো আমার কাল্পনিক কথোপকথন। এমন করে ভাবা, মনে মনে হলো এমন করে বলা আমার একেবারে অভ্যস্ত নয়। যে আঘাতে মানুষের নিজের অজানা একটা অপূর্ব স্বরূপ অবারিত হয়ে যায়, সে আঘাত আমাকে লাগলো কি করে? বরাবর জানি আমি সন্ন্যাসী, আমি কর্মযোগী, এইসব বাণী দিয়ে আমার মনের আগল শক্ত করে আটা। আমি পাহাড়ের মতো খটখটে নিরেট। ভিতর থেকে উছলে পড়ল ঝর্ণা। অত্যন্ত চঞ্চল মন নিয়ে ফিরে চলেছি আমার বাংলো ঘরের দিকে। এমন সময় আমার চোখে পড়ল
দুই টুকরো করে ছিঁড়ে ফেলা একখানা খাম তুলে নিয়ে দেখলুম তাতে নাম লেখা ভবতোষ মজুমদার আইসিএস, ঠিকানা ছাপড়া, বিহার, মেয়েলি হাতে লেখা। খামটাতে টিকিট লাগানো আছে, ডাকঘরের ছাপ নেই, যেন কুমারীর দ্বিধা। স্পষ্ট বুঝতে পারলুম এই ছেঁড়া চিঠির খামের মধ্যে একটা ট্র্যাজেডির ক্ষতচিহ্ন আছে। আমার বিজ্ঞানী বুদ্ধিতে মনোরহস্যের আলোচনা জেগে উঠল। বুঝেছি কোন এক পুরুষের জন্য তপস্যার ব্রত নিয়েছে অচিরা। ভবতোষ মজুমদার ছাপড়া, এই সংক্ষিপ্ত নাম ঠিকানা উস্কে দিল আমার কৌতূহল। পাটনা বিশ্ববিদ্যালয় আছে বঙ্কিম, আমার কেমব্রিজের সতীর্থ। ডাকে চিঠি লিখে পাঠালুম তাকে, মন গড়া সংশয়গ্রস্ত কন্যা দায়িকের ভান করে। যথাসময়ে উত্তর এলো। বঙ্কিম লিখেছে, কলেজে পড়বার সময় আমি ছাত্র ছিলুম ডাক্তার অনিল কুমার সরকারের। অ্যালফাবেটের অনেকগুলো অক্ষর জোড়া তার নাম। গত জেনারেশনের কেমব্রিজ ইউনিভার্সিটির পিএইচডি দলের একজন। যেমন তার অসাধারণ পাণ্ডিত্য, তেমনি শিশুর মতো তার সরলতা। একমাত্র সংসারের আলো তার নাতনিটিকে যদি দেখো, মনে হবে সাধনায় সন্তুষ্ট হয়ে শুধু যে সরস্বতী আবির্ভূতা হয়েছেন তার বুদ্ধিলোকে, তা নয়, রূপ নিয়ে এসেছেন তার কোলে। তুমি যার কথা জানতে চেয়েছ, একদিন সেই শয়তান ভবতোষ মজুমদার ঢুকল ওর স্বর্গলোকে। বুদ্ধি তার তীক্ষ্ণ, বচন তার অনর্গল। প্রথমে ভুললেন অধ্যাপক, তারপরে তার নাতনি, যে ছিল ভবতোষের লক্ষ্য। আমাদের সামনেই অনেক কিছু ঘটেছে। ওদের অসহ্য অন্তরঙ্গতা দেখে আমাদের হাত নিষ্পিস করত। কিছু বলবার উপায় ছিল না, কেননা বিবাহ সম্বন্ধ তখন পাকাপাকি স্থির। শুধু ভবতোষের বিলেত গিয়ে সিভিল সার্ভিস উত্তীর্ণ হয়ে আসার অপেক্ষা। ওর পাথেয় আর বিলেতের যাবতীয় খরচ জুগিয়েছেন অধ্যাপক। শয়তানটা সর্দির ধাত ছিল। বৌধির ভগবানের কাছে আমরা দুবেলা প্রার্থনা করতাম বিয়ের আগে ও যেন নিউমোনিয়ায় মরে, কিন্তু মরেনি, বেঁচে থেকেছে, পাশ করেছে এবং ফিরে এসেছে। এসেই ইন্ডিয়া গভর্নমেন্টের উচ্চপদস্থ এক মুরব্বীর মেয়েকে বিয়ে করেছে। লজ্জায় ক্ষোভে কলেজের চাকরি ছেড়ে দিয়ে মর্মাহত মেয়েটিকে নিয়ে অধ্যাপক সরকার কোথায় যে অন্তর্ধান করেছেন তার কোনো খবর রেখে যাননি। চিঠিখানা পড়েই সংকল্প করলুম এই মেয়েটিকে আমি উদ্ধার করব তার লজ্জা থেকে, অবসাদ থেকে। এতদিন যে মনটা নানান কঠিন অধ্যবসায় নিয়ে শহরে শহরে জীবনের লক্ষ্য সন্ধানে ঘুরেছে, তাকে স্পষ্ট করে চিনেছিলুম। ভেবেছিলুম সেই আমার সত্যকার স্বভাব। তার আচরণের ধ্রুবত্ব সম্বন্ধে আমি হলপ করতে পারতুম, কিন্তু তার মধ্যে বুদ্ধি শাসনের বহির্ভূত যে একটা মূঢ় লুকিয়েছিল, তাকেই প্রথম দেখা গেল। ধরা পড়ে গেল আরণ্যক, যে যুক্তি মানে না, মোহ মানে। বনের একটা মায়া আছে, গাছপালা নিঃশব্দ চক্রান্ত, হাদিম প্রাণীর মন্ত্রধ্বনি। দিনে দুপুরে ঝাঁ ঝাঁ করে তার উদাত্ত সুর, রাতে দুপুরে মন্ত্রগম্ভীর ধ্বনি গুঞ্জন করতে থাকে চেতনায়। আদিম প্রাণের গূঢ় প্রেরণায় বুদ্ধিকে দেয় আবিষ্ট করে। কত সম্ভব অসম্ভব কল্পনা মনের মধ্যে ঘুলিয়ে উঠে আমাকে রাঙিয়ে তুলেছিল। ওই পঞ্চবটির পথ দিয়ে যাতায়াত আমার বেড়ে গেল। এক ধরনের ছেলে মানুষই পেয়ে বসলো আমাকে। মনে মনে কথা সাজাই, উত্তর প্রত্যুত্তর, গায়ে পড়েই বানানো ঝগড়ায় নিজেকে জিতিয়ে দিই আমি। অচিরার অংশ তাতে অকিঞ্চিতকর, নীরব শ্রোতা যেন। তবু শুরুটা করাই তাকে দিই। আমাকে কিছু বলছেন? তবু ভালো, সামনাসামনি মুখ তুলে চাইলে অচিরা। অচিরা? অচিরাকে? আমার নাম তো জানতে চাই না, তোমাকে আমি অচিরা বলি ডাকবো। আপনিও তো জোর দিয়ে কথা বলছেন কেন? কথা ঘুরিও না, ভান করো না। ভান কিসের? উপেক্ষার। এক একদিন যেতে যেতে হঠাৎ পিছন ফিরে দেখেছি আমার চলে যাওয়ার দিকে চেয়ে আছো তুমি। আমি ফিরতেই তাড়াতাড়ি চোখ নামিয়ে নিয়েছো ডায়েরির দিকে। তোমার ওই ডায়েরি লেখার ধারায় আগেকার সে বেগ নেই অচিরা। আমি জানি নেই, যতই তুমি লেখার ছল করো না কেন। অচিরা, মাফ করো আমাকে। মাপ? কেন? কি অপরাধ? আমিও তো অনেক ভান করেছি,
ওই যে তুমি বসে আছো, ওইখান থেকে একটু তফাতে গিয়ে বিলিতি বেটে কোদাল নিয়ে মাটিতে খোঁচা মারবার ভান, ঝুঁকে পড়ে অত্যন্ত বাজে একটা জিনিস কুড়িয়ে নিয়ে জিওলজিস্টের ঝুলিতে পড়ার ভান, সব তোমার জন্যে। অচিরা তুমি এর আগে বুঝি বাঙালি মেয়ে দেখেন? দেখেছি দেখেছি, কিন্তু সব কিছু থেকে স্বতন্ত্রভাবে এমন একান্ত করে তাকে দেখবার সুযোগ পাইনি। এখানে তোমার শ্যামল দেহের কোমলতায় বনের লতাপাতা আপন ভাষা যোগ করে দিয়েছে অচিরা। অনেক দিন আগে ছেলেবেলায় হরু ঠাকুর কিংবা রাম বসুর যে গান শুনে তারপর ভুলে গিয়েছিলাম, যে গান আজ রেডিওতে বাজে না, গ্রামাফোনে পাড়া মুখরিত করে না, জানি না কেন মনে হলো সেই গানের সহজ রাগিনীতে, সেই ভুলে যাওয়া গানের একটি কলিতে তোমার রূপের ভূমিকা। মনে রইল সই মনের বেদনা। আমার দিকে ফেরো, চাও আমার দিকে। আমি বড় বড় দেশের স্বয়ম্বর সভার মালা উপেক্ষা করে এসেছি, আর তুমি আমাকে ফিরিয়ে দেবে? ও, তাহলে যা শুনেছি ঠিকই শুনেছি। কি শুনেছেন? তোমাদের বাঙালি মেয়েদের রুচি আলাদা, তোমরা পুরুষকে মোলায় মেয়েলি রূপে দেখতে ভালোবাসো। একটা চলিত কথা আছে না, কার্তিকের মতো চেহারা, রোদে পোড়া আমার রং, লম্বা আমার প্রাণ সাত দেহ, শক্ত আমার বাহু, দ্রুত আমার গতি। প্যারিসের এক বান্ধবীর মুখে শুনেছি, দৃষ্টি আমার তীক্ষ্ণ, নাক চিবুক কপাল নিয়ে জোরালো আমার চেহারা। অচিরা, তোমরা এই পুরুষ চাও না। জানো জানো এপস্টাইন পাথরে আমার মূর্তি গড়তে চেয়েছিল। তোমরা যাকে সুন্দর বলো সে বিসর্জনের দেবতা, তোমাদের স্তব যদি বা পায় টেকে না বেশি দিন। এ আমি কি করছি? গায়ে পড়ে এই বানানো ঝগড়া? এ তো নেহাতি ছেলে মানুষই। তাকিয়ে দেখি মেয়েটি আগের মতোই এক মনে ডায়েরি লিখে যাচ্ছে। ওকে যতই দেখছি ততই বৈজ্ঞানিক যুক্তি দিয়ে মনকে বোঝাচ্ছি, আমার যাতায়াতের পথের ধারে এই যে ওর এতদিন বসে থাকা, এ হয়তো ইশারা। একান্ত নিভৃতই যদি ওর প্রার্থনীয় হতো, তাহলে নিশ্চয়ই ঠাঁই বদল করত। এরপর একদিন একটা অঘটন ঘটে গেল। দিনের আলো প্রায় শেষ হয়ে এসেছে। এবার অচিরার ঘরে ফেরবার সময়, কিংবা ওর দাদামশাই এসে ওকে বেড়াতে নিয়ে যাবেন, এমন সময় কি কি চোর চোর আমার ব্যাগে ডাইনি ছিনিয়ে নিয়ে এই, গেল। কে রে বদমাস? ওই দেখুন পালাচ্ছে পালাচ্ছে, ধরুন। আরে কোনো ভয় নেই আপনার, বনের আড়াল থেকে আমাকে বেরিয়ে আসতে দেখে লুটের ধন ফেলে পালিয়েছে। এই নিন, ধরুন। ভাগ্যিস আপনি। আমার কথা বলবেন না, ভাগ্যিস ওই লোকটা এসেছিল। তার মানে? কল্পনায় আপনার সঙ্গে অনেক কথা বলেছি, দিনের পর দিন আপনি একটাও কথা বলছেন না দেখে ঝগড়াও করেছি মনে মনে। ওই লোকটির সাহায্যে আপনার সঙ্গে আলাপটা হয়ে গেল। কিন্তু ও যে ডাকাত। সাজানো, ও আমার বরকন্দাজ। কিন্তু সত্যি হলে খুব মজা হতো। মজা হতো? কার পক্ষে? যাকে নিয়ে ডাকাতি তার পক্ষে। তারপরে উদ্ধারকর্তা কি হতো? তাকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে চা খাইয়ে দিত। আর এই ফাঁকি উদ্ধারকর্তার কি হবে? তার তো আর কিছুতে দরকার নেই, সে তো আলাপ করবার প্রথম কথাটা চেয়েছিল, পেয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কথা। গণিতের সংখ্যাগুলো হঠাৎ ফুরিয়ে যাবে না তো? ফুরবে কেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো। করুন। আপনি হলে আমাকে প্রথম কথাটা কি বলতেন? বলতুম, রাস্তায় ঘাটে কতগুলো নুড়ি কুড়িয়ে কি ছেলে মানুষই করছেন। বলেননি কেন? ভয়ে। ভয়? হুম। আমাকে? আপনি যে বড় লোক। সে কি, এটা আবার কে বললে? দাদুর কাছে শুনেছি। আচ্ছা। তিনি আপনার লেখা প্রবন্ধ পড়েছেন বিলিতি কাগজে। তিনি যা পড়েন আমাকে সেটা বোঝাতে চেষ্টা করেন। আপনার লেখায় ল্যাটিন নামের ঘটা দেখে জোড়হাত করে বলেছি, দাদু গো ওটা থাক, বরঞ্চ তোমার কোয়ান্টাম থিওরির বইখানা নিয়ে আসি। সেটা বুঝি আপনি বুঝতে পারেন? একটুও না একটুও না। তবে কিন্তু দাদুর একটা বদ্ধ সংস্কার আছে, সবাই সবকিছু বুঝতে পারে। তার সে বিশ্বাস ভাঙতে না আমার ভালো লাগে না। দাদুর আরো একটা আশ্চর্য ধারণা আছে, মেয়েদের সহজ বুদ্ধি পুরুষের চেয়ে নাকি অনেক বেশি তীক্ষ্ণ। তা আপনাকে দেখে তো এরকম ধারণা হতেই পারে। না না না, আসল কথা মেয়েদের ওপর ওর করুণার অন্ত নেই। দিদিমা যখন বেঁচে ছিলেন, বড় বড় কথা পারলেই তিনি মুখ বন্ধ করে দিতেন। তাইতেই মেয়েদের তীক্ষ্ণ বুদ্ধি যে কতদূর যেতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ দিদিমার কাছ থেকে দাদু পাননি। আমি ওকে হতাশ করতে পারবো না। আমি হচ্ছি দাদুর সরব চিন্তার উপলক্ষ। অনেক শুনেছি জানেন, কিচ্ছু বুঝিনি, আরো অনেক শুনবো, কিচ্ছু বুঝবো না। কি হলো, কিছু বলছেন না যে? না, আমি শুনছি।
দিনের আলো ম্লান হয়ে এসেছে, সন্ধ্যের প্রথম তারা জ্বলে উঠেছে শালবনের মাথার উপরে। ঘরে ফেরার সময় পেরিয়ে গেছে আপনার, তবু ইচ্ছে করছে আপনার স্নিগ্ধ কণ্ঠের এই আলাপ যেন শীঘ্র শেষ না হয়ে যায়। দিদি, কোথায় তুমি? এই যে দাদু, আমি এইখানে। অন্ধকার হয়ে এলো যে দিদি, এখনো এই বনের মধ্যে একা? একা কোথায়, একজন রক্ষাকর্তা নিযুক্ত করেছি। কাকে? আরে থাক থাক থাক, হয়েছে হয়েছে। আপনাকে তো ঠিক। আগে আমার নাম নবীন মাধব সেনগুপ্ত। আপনি ডাক্তার সেনগুপ্ত? বলেন কি, আপনি তো দেখছি ছেলে মানুষ। দাদুর কাছে পৃথিবীর সবাই ছেলে মানুষ, আর দাদু হচ্ছেন সকল ছেলে মানুষের আগরওয়ালা। আগরওয়ালা একটা নতুন শব্দ বাংলায় আমদানি করলে দিদি, কোথা থেকে জোটালে? সেই যে তোমার ভালোবাসার ছাত্র কুন্দনলাল আগরওয়ালা আমাকে বোতল করে আমের চাটনি এনে দিত গো, মনে নেই? হ্যাঁ হ্যাঁ। তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আগরওয়ালা কথাটার মানে কি, সে বলেছিল পায়োনিয়ার। চলো দাদু এগোই, উনি ওইদিকেই যাবেন। ডাক্তার সেনগুপ্ত, আপনার সঙ্গে আলাপ হলো যদি, আমাদের ওখানে যেতে হবে তো। একেবারে আমাদের ওখান থেকে রাত্রের আহার করে ফিরবেন। সাধে তোমাকে ছেলে মানুষ বলি দাদু, যখন তখন নেমন্তন্ন করে তুমি আমাকে ভারী মুশকিলে ফেলো। এই দণ্ড কারণে ফিরপোর দোকান পাবো কোথায়? ওরা বিলেতে ডিনার খাইয়ে যাতে সর্বগ্রাসী মানুষ, কেন তোমার নাতনি বদনাম করবে? আচ্ছা আচ্ছা, তাহলে কবে আপনার সুবিধে হবে বলুন? আগে সুবিধে তো আমার কালই হতে পারে, কিন্তু গৃহকর্ত্রীকে আমি বিপন্ন করতে চাইনি। ঘোর জঙ্গলে, পাহাড়ে, গুহা গহ্বরে আমাকে ভ্রমণে যেতে হয়। সঙ্গে রাখি চিড়ে, কলা, বিলিতি বেগুন, কাঁচা ছোলার শাক, আর কখনো কখনো চিনে বাদামও। ফলারের আয়োজন সঙ্গে নিয়েই অতিথি হব, এতে যদি রাজি থাকেন তাহলে আর দিনক্ষণ স্থির করার দায় থাকে না। দাদু বিশ্বাস করো না এসব লোককে। তুমি বাংলা মাসিকে লিখেছিলে না বাঙালির খাদ্য তালিকায় ভিটামিনের কথা, সেটা উনি পড়েছেন, তাই চিঁড়ে কলার ফর্দ শুনিয়ে দিলেন তোমাকে খুশি করার জন্যে। এর লেখাটা পড়েছেন নাকি? পড়ি বা না পড়ি তাতে কিছু যায় আসে না। আসল কথাটা হলো, আসল কথাটা হলো উনি নিশ্চয়ই জানেন কাল যদি ওকে খাওয়াই তাহলে ওর পাতে পশু পক্ষী স্থাবর জঙ্গম কিছুই বাদ পড়বে না। সেই জন্য অত নিশ্চিন্ত মনে বিলিতি বেগুনের নাম কীর্তন করলেন উনি। ওর শরীরটা শুধু সাকান্নে গড়া বলে কেউ সন্দেহ করতে পারে? দাদু, দাদু তুমি সবাইকে অত্যন্ত বেশি বিশ্বাস করো, এমনকি আমাকেও। সেই জন্য ঠাট্টা করেও তোমাকে কিছু বলতে সাহস করি। নবীনবাবু, আর আসতে হবে না, এইবার আপনি আপনার বাসায় যেতে পারেন। দেখুন আমার তো সময়ের কোনো অভাব নেই, না হয় আপনাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়েই যেতাম। ঘরদোর বড্ড অগোছালো হয়ে আছে, কাল এমন করে সাজিয়ে রাখবো যে মেম সাহেবের কথা মনে পড়ে যাবে। আপনি কিছু মনে করবেন না ডক্টর সেনগুপ্ত, দিদি আমার বেশি কথা কইছে, কিন্তু সেটাও স্বভাব নয়। না, না। এখানে বড় নির্জন বলে অনর্গল কথা কয়ে ও আমার মনকে জুড়ে রাখে, আর সেটাই ওর অভ্যেস হয়ে গেছে। ও যখন চুপ করে থাকে আমার ঘরটা যেন ছমছম করতে থাকে, আমার মনটাও। ও জানে সে কথা, আমার ভয় করে পাছে ওকে কেউ ভুল বোঝে। যদি কেউ ভুল বোঝে বুঝুক না দাদু, অত্যন্ত অনিন্দনীয় হতে চাই নে আমি, সেটা অত্যন্ত আনইন্টারেস্টিং। জানেন সেন